25,30,000 টাকা এনার 7 দিনের ইনকাম। কথা হচ্ছে ভাই আমি তো নতুন, আমি কি এরকম আর্ন করতে পারবো? এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, গ্রাফিক ডিজাইন আছে, প্রোগ্রামিং এন্ড টেক হচ্ছে ওয়েব ডেভেলপার যারা তাদের জন্য, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি, এটা হচ্ছে ভিডিও অ্যাড অ্যানিমেশন, ভিডিও এডিটিং আর অ্যানিমেশন নিয়ে যারা কাজ করে তাদের জন্য। তারপর হচ্ছে এটা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, মিউজিক অ্যান্ড অডিও বা আদার্স যে আরো অনেক আছে কিছু, এগুলা। সো এখানকার মধ্যে আমাদের ক্যাটাগরি কোনটা? এখানকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাটাগরি গ্রাফিক অ্যান্ড ডিজাইন। গ্রাফিক ডিজাইনের মধ্যে দেখেন অনেকগুলা সেক্টর আছে এখানে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, এইখানে যে আপনারা হচ্ছে দেখেন এখানে যে সেক্টরগুলো দেখতে পাচ্ছেন বা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গ্রাফিক অ্যান্ড ডিজাইনের আয়তাভুক্ত। হ্যাঁ, এইখানে দেখেন যে লোগো ডিজাইন আছে, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এইটা একটা হচ্ছে ক্যাটাগরি। এইটার মধ্যে আবার আরো কিছু কি সেক্টর আছে দেখেন, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন, ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি ডিজাইন। টাইপোগ্রাফি ডিজাইন বলতে এগুলো তো একটা ফন্ট, তাই না? এই যে এগুলা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু একটা করে ফন্ট, এই ফন্ট কিন্তু ডিজাইন করছে কেউ না কেউ, ওইটাকে কিন্তু বলে ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি। যারা হচ্ছে ফন্ট ডিজাইন করে, টাইপোগ্রাফি ডিজাইন করে, তাদেরকে এটা বলা হয়। দেন তারপর যারা আর্ট এবং ইলাস্ট্রেশন করতে পছন্দ করে তাদের জন্য আবার ক্যাটাগরি এটা দিছে। হুম। তারপর প্যাটার্ন ডিজাইন, আপনারা যে কাপড় পরেন সেই কাপড় হোক বা যেটাই হোক, শার্ট হোক, কাপড় হোক, যেটাই হোক, ওইটার যে প্যাটার্ন ডিজাইন করা হয় ওই প্যাটার্ন ডিজাইন ক্যাটাগরি কিন্তু আবার এইটা। আবার এটা আছে প্রিন্ট ডিজাইন, যে আপনারা দোকানে দেখতে পান যে ব্রোশিউর ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, যেমন হচ্ছে মেনু কার্ড ডিজাইন। আপনি যদি রেস্টুরেন্টে যান ওখানে কিন্তু মেনু কার্ড দেয়, হ্যাঁ, ওই মেনু কার্ড ডিজাইন ওইটা একটা প্রিন্ট ডিজাইনের আওতাভুক্ত। প্যাকেজিং এন্ড লেবেল ডিজাইন, এইটা আবার কোন ক্যাটাগরি জানেন? ওই যে দেখেন তো, যে কোনো প্রোডাক্ট যখন কিনতে যান তার উপরে যে প্যাকেটটা আপনারা দেখতে পান এইটাকে কিন্তু বলে প্যাকেজিং ডিজাইন এবং লেবেল ডিজাইন। মনে করেন একটা ওষুধ কিনছেন আপনি, ওষুধের মধ্যে যে বোতলটা থাকে ও বোতলটাতে কিন্তু একটা মোড়ানো কাগজ থাকে, ওইটাকে কিন্তু বলে লেবেল ডিজাইন। হ্যাঁ, তারপর পোস্টার ডিজাইন তো জানেনই, পোস্টার কি। তারপর মেনু ডিজাইন যেটা বললাম রেস্টুরেন্টের ওইটা। এর মধ্যে এই যতগুলা ক্যাটাগরি দেখতেছেন, এই যে আপনারা হচ্ছে ফটোশপের কাজ হয়তো বা শুনছেন, ফটোশপ নামটা শুনছেন। আসলে এআই এর যুগে এসে 2000 মানে এআই এর যুগ যেটা আমরা বলি এটাকে, 2026-এ এসে এখন আর ফটোশপের কাজ চলে না বললেই চলে, কারণ সব এআই করে দেয়। সো ফটোশপের কাজটা বর্তমান অবস্থায় 90%ই নাই বললেই চলে। তাই আমরা ফটোশপের কাজে যাব না, কারণ ফটোশপের কাজ তো এখানে নাই। বলতে গেলে ফটোশপের কাজ নাই বললেই চলে, ক্লায়েন্ট নাই, কারণ ওরা এআই দিয়ে করে নিচ্ছে। যে কাজগুলা মার্কেট প্লেসে আছে ডিমান্ডফুল, সো আমরা সেই কাজগুলো শিখবো যেন আমরা আর্নিং করতে পারি এখান থেকে। এখন দেখেন এই যে ডিজাইনগুলো দেখতেছেন সব, সরি, এই যে ক্যাটাগরিগুলো দেখতেছেন এগুলোর মধ্যে সবচাইতে পাওয়ারফুল ক্যাটাগরি দুইটা। একটা হচ্ছে এই যে দেখেন আমার মাউসের কার্সরটা একটু খেয়াল করবেন, এইখানে দেখবেন যে ব্র্যান্ড স্টাইল গাইড নামে একটা অপশন আছে, ব্র্যান্ড স্টাইল গাইডলাইন। এইটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল কি ক্যাটাগরি। আরেকটা হচ্ছে ভাইয়া আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। না, স্ক্রিন শেয়ার চলতেছে, হয়তো বা আপনার নেটওয়ার্ক ইস্যু। সবাই একটু দেখেন তো, সবারই কি স্ক্রিন শেয়ার অফ হয়েছে? না ভাই আমারটা অফ না হয় নাই। ভাইয়া অফ হয়নি। হ্যাঁ, হতে পারে ওনার নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আসছে আসছে আসছে। এখন এইটা গেল হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডলাইন। আর একটা যদি দেখি আমি, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন। ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপার কিন্তু আলাদা। হুম, ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপার আলাদা এবং ওয়েব অ্যান্ড কি অ্যাপ ডিজাইন কিন্তু আবার আলাদা। সো আমাদের এই ডিজাইন সেক্টরে এটাকে বলা হয় ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, এবং প্রোগ্রামিং এ যদি আমরা যাই তাহলে এইটাকে কিন্তু বলে ওয়েব অ্যান্ড অ্যাপ কি ডেভেলপিং বা ডেভেলপারদের কাজ। সো যেহেতু আমাদের ডিজাইনের কাজ, আমরা ডিজাইন নিয়ে থাকি। এখানে দেখেন এইখানকার মধ্যে সবচাইতে এটা কিন্তু বলা হয় ইউআই ইউএক্স ডিজাইন। হ্যাঁ, ইউআই ইউএক্স, ইউআই বলতে ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউএক্স বলতে কি বোঝায়? ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছে এই যে ইউআই ইউএক্স ক্যাটাগরি এবং ব্র্যান্ড স্টাইল গাইডলাইন ক্যাটাগরি, এই দুইটা হচ্ছে গ্রাফিক ডিজাইন সেক্টরের সব থেকে মোস্ট পাওয়ারফুল ক্যাটাগরি। কেউ কি আরো জয়েন করতেছে নাকি? আচ্ছা,
তাহলে তো বুঝতে পারলেন যে গ্রাফিক ডিজাইন সেক্টরে মোস্ট পাওয়ারফুল ক্যাটাগরি হচ্ছে বর্তমানে 2026-এর দুইটা। সেই দুইটা কি কি? ইউআই ইউএক্স অ্যান্ড ব্র্যান্ড স্টাইল গাইডলাইন। এখন ব্র্যান্ড স্টাইল গাইডলাইনটা কি? আপনারা এইখানে আমি কয়েকটা ক্যাটাগরি দেখাচ্ছি, যেমন লোগো ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন। বিজনেস কার্ড কিন্তু স্টেশনারি ডিজাইনের আয়তাভুক্ত, কিন্তু স্টেশনারিতে অনেক কয়টা কি ডিজাইন নিয়ে এটা তৈরি হয়। যেমন মনে করেন লেটার হেড, ইনভলভ মানে খাম যেটাকে বলি আমরা, ইনভলভ ডিজাইন। তারপরে পেন ডিজাইন হতে পারে। আইডি কার্ড গলায় পরেন না আপনি? আইডি কার্ড যারা জব করে বা যে কোনো প্রতিষ্ঠানের আইডি কার্ড, ওইটাও কিন্তু একটা স্টেশনারির আয়তাভুক্ত। এইরকম কিছু ডিজাইন সেগুলো স্টেশনারির মধ্যে পড়ে। তারপরে মনে করেন যে আপনি এখান থেকে প্যাটার্ন ডিজাইন, আমি এই যে ব্র্যান্ড গাইডলাইন কি কি নিয়ে হয় সেটা আমি বলি, এটা কেন এত পাওয়ারফুল। যদি 2030 সালেও এআই চলে আসে, তবু এই ব্র্যান্ড স্টাইল গাইডলাইনটা একটা কোম্পানি আপনাদের কাছ থেকে করে নেবে, মানে ডিজাইনের কাছ থেকে করে নিতে হবে, কারণ এইটা এআই করে দিবে না বা করতে পারবে না। কারণ এইটা হচ্ছে একটা কোম্পানির ভিশন অ্যান্ড মিশন নিয়ে তৈরি হয়। সো এইখানে থাকতে পারে লোগো ডিজাইন, কিন্তু আলাদা ক্যাটাগরি, হ্যাঁ। সেই ক্যাটাগরির মধ্যে সেইটাও কিন্তু এই যে ব্র্যান্ড স্টাইল গাইডলাইনের মধ্যে পড়ে, কারণ একটা ব্র্যান্ডিং এর প্রথম ধাপ কি? লোগো ডিজাইন। ওই লোগোটা হচ্ছে একটা কোম্পানির কি পরিচয়, ব্র্যান্ড। সো লোগো ডিজাইন থাকবে, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি থাকবে, ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি থাকবে, এখান থেকে প্যাটার্ন ডিজাইন থাকবে, প্রিন্ট ডিজাইনের সবগুলাই থাকবে, হ্যাঁ। প্রিন্ট ডিজাইনের সবগুলাই থাকবে এই ব্র্যান্ড স্টাইল গাইডের আয়তাভুক্ত। তারপর এখান থেকে আবার আইকন ডিজাইনটা থাকবে ব্র্যান্ড স্টাইল গাইডে। যখন আমরা এগুলোতে যাব, এগুলো কিন্তু অ্যাডভান্স কাজ, হ্যাঁ। আমি আপনাদের কাছে আপনাদের কাজের রোড ম্যাপটা দেখাচ্ছি যে আমরা কি হতে চাচ্ছি, হতে যাচ্ছি এবং কি করতে চাচ্ছি। হুম। এখন আইকন ডিজাইনটাও কিন্তু ব্র্যান্ড স্টাইল গাইডের আয়তাভুক্ত। তারপর যদি ক্লায়েন্ট চায় যে আমাদের বুক ডিজাইন করেন, বুক কভার ডিজাইন করেন, তার জন্য কিন্তু আপনি আলাদা চার্জ করতে পারবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি। এইটা এই ক্যাটাগরি কিন্তু বাজেট অনেক হাই হয়ে থাকে। মনে করেন লোগো ডিজাইনের জন্য যদি বাজেট হয় $5 থেকে $10, হুম, বা 15, 20, 25, 50, 100, যেটাই বলি না কেন, কিন্তু ব্র্যান্ড স্টাইল গাইডলাইনের কিন্তু $50 থেকে শুরু হয় মিনিমাম বাংলাদেশি টাকায়, যেটা 5 থেকে 6 হাজার টাকার কাছাকাছি। যেমন মনে করেন যে আমার যদি ধরি, আমার প্যাকেজের সর্বনিম্ন মূল্য হচ্ছে $95 ব্র্যান্ড স্টাইল গাইডলাইনের। 95 থেকে আমি শুরু করি, 95, 150, তারপরে 200, 300 এরকম করে শুরু করি, হ্যাঁ। সো আপনাদের এই ক্যাটাগরিটা যখন আপনারা শিখবেন ভালোভাবে, আপনাদেরও প্রজেক্টের বেসিক মূল্যই হবে হচ্ছে কত, $95, বা যেটাই হোক, নতুন অবস্থায় হয়তো কম দেবেন, $40, $50, কিন্তু যখন আপনারা আরো এক্সপার্ট হবেন, তখন গিয়ে $95 বা $100 উপরে দিবেন বেসিক প্যাকেজ। 3টা প্যাকেজ হয় ফাইবারে, আমি দেখাবো, এটাও দাঁড়ান, আমি আগে এটা বোঝাই নেই আপনাদের। তারপরে এই যে দেখেন মার্কেটিং এন্ড ডিজাইনের কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইনটা কিন্তু আবার এই যে ব্র্যান্ড স্টাইল গাইডলাইনে চলে যাবে। ইমেল ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইনটা ইউআই ইউএক্স এ চলে যাবে। যেহেতু আমরা ইউআই ইউএক্স নিয়ে শিখবো না, এটা এগুলা তো এটা হচ্ছে আলাদা ক্যাটাগরি, হ্যাঁ। সো আমাদের কিন্তু মেইন কি এই কোর্সটা হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, মানে গ্রাফিক ডিজাইনের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখবো। সো এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন যাবে, ইমেল ডিজাইন যাবে, সিগনেচার ডিজাইন যাবে। ওয়েব ব্যানার কেন যাবে না? ওয়েব ব্যানার তো ওই যে ইউআই ইউএক্স এর। তারপর যদি এখানে দেখি আরো, এই যে টি শার্ট ডিজাইন, ফ্যাশন ডিজাইনের মধ্যে যাবে টি শার্ট ডিজাইন, তারপরে হচ্ছে জুয়েলারি ডিজাইন, এগুলো যাবে না, ফ্যাশন ডিজাইন যাবে না। টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ, এই দুইটা কিন্তু চলে যাবে ব্র্যান্ড স্টাইল গাইডলাইন, হ্যাঁ। তারপর হ্যাঁ, এই শেষ আমাদের ব্র্যান্ড স্টাইল গাইড। এখন যদি আমি দেখাই ব্র্যান্ড স্টাইল গাইডলাইন ক্যাটাগরিতে, ধরেন এই গিগটা আমি ওপেন করলাম, এগুলাকে কিন্তু সার্ভিস বা গিগ বলি ফাইবারে। এগুলাকে বলা হয় কি সার্ভিস। মনে করেন এই যে একজন সেলার, ইনার কিন্তু এটা গিগ, বা ওনার অ্যাকাউন্ট থেকে এই সার্ভিসগুলো প্রোভাইড করে। সো এইখানে যদি আমি দেখাই যে ইনার প্যাকেজগুলো দেখেন, ইনার বেসিক প্যাক, এই যে বললাম একটু আগে যে এখানে 3টা প্যাকেজ থাকবে, 1টা 2টা 3টা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন ইনার বেসিক প্যাকেজে দেখেন $135 দেয়া, মানে $135 মানে কি 14-15 হাজার টাকা। স্ট্যান্ডার্ডে দেয়া $285, মানে কি প্রায় 30,000 টাকা। প্রিমিয়ামে দেওয়া $375, প্রায় 40,000 টাকা। এখন ইনার কিন্তু অর্ডার রানিং আছে কয়টা জানেন? 74টা অর্ডার রানিং, একটা দুইটা না, 74টা অর্ডার রানিং। $135 করে যদি, এটা কিন্তু 3 দিলে উনি ডেলিভারি করবে কয়দিনে? 3 দিনে। যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ ধরি তাহলে 7 দিনে। মনে করেন বেসিক প্যাকেজে অর্ডার আছে এই $74 মধ্যে, আবার স্ট্যান্ডার্ডেও আছে, প্রিমিয়ামেও আছে। সো আমি স্ট্যান্ডার্ডটা যদি ধরি, কারণ বেসিকও ধরবো না, প্রিমিয়ামও ধরবো না, কারণ সব আছে এই 74টা অর্ডারের মধ্যে, রানিং এর মধ্যে। সো আমি স্ট্যান্ডার্ডটা ধরি, 7 দিন ডেলিভারি। আমি যদি
ক্যালকুলেটর ওপেন করি, আমার ক্যালকুলেটর ওপেন করি। এখানে দেখতে পাবেন যদি আমি 285 করে ধরি, $285 গুণ 74 কত আসতেছে? এনার কিন্তু অর্ডার রানিং আছে $21,090 অর্ডার রানিং আছে। 7 দিনে ওনাকে এইটা কমপ্লিট করে দিতে হবে। হয়তোবা উনি ওনার আন্ডারে কিছু ছেলে মেয়ে কাজ করাচ্ছে, তাছাড়া একার পক্ষে তো 74টা অর্ডার কমপ্লিট করা পসিবল না। ধরেন 21,090 কি ডলারের অর্ডার রানিং আছে ওনার 7 দিনের। এখন আমি যদি এটা গুণে বাংলাদেশি টাকায় কনভার্ট করি 120 টাকা করে পার ডলার, তাহলে দেখেন এনার 7 দিনের ইনকাম একক দশক শতক হাজার অযুত লক্ষ 25,30,000 টাকা এনার 7 দিনের ইনকাম। বিষয়টা বোঝেন। কিন্তু এখন কথা হচ্ছে ভাই আমি তো নতুন, আমি কি এরকম আর্ন করতে পারবো? না, আপনি কখনোই নতুন অবস্থায় এরকম আর্ন করতে পারবেন না। ইনাকে যদি আমি দেখাই, উনি 2015 সাল থেকে কাজ করে। এটা তো আজকাল না, 2015 সাল, আজকে থেকে 11 বছর আগে থেকে কাজ করে ইনি। সো এনার সঙ্গে তো আমাদের তুলনা করা যাবে না, কারণ আপনারা নতুন। হুম। তো আপনাদেরও ওই জায়গায় যাইতে আপনাদের সময় লাগবে। সো মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। প্রথম অবস্থায় কম আর্ন আসবে, তারপরে আস্তে আস্তে বাড়বে। এক্সাম্পলটা দেখছেন এখানে 23-24 প্রায় কত লক্ষ টাকা এনার 7 দিনের ইনকাম। তাহলে অনলাইন আর্নিংটাই এমন, আপনাকে কখন বড়লোক বানাবে তার কোনো মানে ঠিক নেই। এটা গেল। এখন যদি আমি আপনাকে দেখাই এই যে গিগ, এই সার্ভিসগুলো কি কি দিচ্ছে, এখন আপনাকে আমি দেখাই যে সার্ভিসগুলো উনি কি কি দিচ্ছে। এখানে যে প্রিমিয়ামে আসি, দেখেন উনি সার্ভিস দিচ্ছে। ওই যে বললাম যে লোগো ডিজাইন থাকতেই হবে, মাস্ট। লোগো ডিজাইন আছে, লোগো ইউজেস গাইডলাইন, এগুলো আমরা চলে যাব এই জিনিসগুলো যে আপনারা আসলে কি কি শিখবেন সেই জিনিসে আমি চলে যাব। এখন আমি যদি কোর্সে যাই, আপনাদের যেগুলো আমি শেখাবো, প্রথমে কিন্তু অনেকে আছে কম্পিউটার হয়তো নতুন কিনছে, তাদের জন্য সব 3টে ক্লাস থাকবে। 3টে ক্লাসে আমি কম্পিউটারের বেসিকটা জানাই দেবো, বা 2টে ক্লাসের মধ্যে কম্পিউটার বেসিকটা জানাই দেবো, যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কম্পিউটার কিভাবে চালাতে হয় না হয় এগুলা। অনেকে আছে কম্পিউটার নাই, তারাও একটু ধারণা নেবেন যে কিভাবে কি হচ্ছে, এগুলো আসলে কি। আমরা সাধারণত কোচিং সেন্টারে যেগুলো শিখি এগুলো কিন্তু খুব বেসিক শেখায় ওরা, হ্যাঁ। ওগুলা শিখে আসলে ফ্রিল্যান্সিং করা পসিবল হয় না। যারা বলে যে কোচিং সেন্টারে বলে না, বিজ্ঞাপন দেয় না যে আমাদের এখান থেকে শিখে আপনারা আর্নিং করতে পারবেন হ্যান ত্যান, ওগুলো আসলে বাটপারি ছাড়া কিছু না। ওইখানে যদি আপনি অ্যাডমিশন নেন কোচিং সেন্টারে বা আইটি ইনস্টিটিউট থেকে, আমি বলতেছি না ওখান থেকে হবে না, হবে, কিন্তু ওখানে হচ্ছে আপনাকে বেসিকটা শেখাবে। কোনো অ্যাডভান্স লেভেলের কাজ ওখানে শেখাবে না, কারণ ওখানে ফ্রিল্যান্সার নাই। ওখানে যারা আছে তারা হচ্ছে মানে ওই যে টিটিসি থেকে বের হওয়া বা কোর্স করে বের হওয়া শিক্ষকরা আছে, যারা ওই যে এখন সবাই মনে করে যে ওখান থেকে বের হয়ে ওখানে যারা আছে তারা মনে হয় হাই ফাই কোয়ালিটির কেউ, আসলে না। ওখানে ওই যে স্যুট পরে টাই পরে আর হচ্ছে ইন করে যায়, এইটা দেখে আসলে মানুষ চেনা খুব কঠিন। ওইখানে কেউ ফ্রিল্যান্সার থাকে না, ওইখানে যারা থাকে ভাড়াটে পোলাপান থাকে, তারা হচ্ছে ক্লাস নেয় আইটি ইনস্টিটিউটে। সো ওখান থেকে আসলে ফ্রিল্যান্সার হয়ে বের হওয়া খুব কঠিন। আপনারা যদি ভুল করে ওখানে অ্যাডমিশন নেন বা মানে অনেকে নিছেন কিনা আমি জানি না, আমার অন্য ব্যাচের স্টুডেন্ট কয়েকজন আছে প্রায় 20-30 হাজার টাকা দিয়ে কোর্স করছে, করে টোরে যে আমার এখানে এসে করতেছে বা অন্য ফ্রিল্যান্সার ধরে করতেছে। একটা ফ্রিল্যান্সারই তুলতে পারে, কোনো কোচিং সেন্টার তুলতে পারবে না, কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্বপ্নের মতো। আর ফ্রিল্যান্সিং এর যে অ্যালগোরিদম আছে ওই মার্কেট প্লেস গুলার, এগুলো তো যারা রানিং ফ্রিল্যান্সার আছে তারাই জানে, আইটি ইনস্টিটিউটের শিক্ষকরা কই থেকে জানবে। যাই হোক, আমাদের কোর্সের আমরা রোড ম্যাপটা এখন দেখবো, কোর্স কন্টেন্ট। হ্যাঁ, আমি যেটা বললাম যে 2-3 দিন আপনাদের বেসিকটা শেখাবো, যে সেটা হচ্ছে কম্পিউটারের। আর তারপর থেকে আমরা হচ্ছে টুলের ব্যবহার, গ্রাফিক ডিজাইনের বেসিক টুল, সেটা হচ্ছে সফটওয়্যার কি আমাদের এই সফটওয়্যারটা, এটাকে কি সফটওয়্যার বলে জানেন? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এইটার লিঙ্ক আমি দেবো, যাদের কম্পিউটার আছে ল্যাপটপ আছে তারা হচ্ছে এই লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, যেখানে আমরা কি ভেক্টর ডিজাইন করব বা ডিজাইন করব। এখানে সবকিছু ডিজাইন, এই টুল বার, এই যে সবকিছু আমরা জানবো, এটার এ টু জেড আমরা জেনে নেব। এখানে অ্যাডভান্স 3D মডেল কিভাবে করতে হয়, 3D ডিজাইন কিভাবে করতে হয়, ক্লায়েন্টের কাজ কিভাবে করতে হয়, সব এ টু জেড থাকবে এই কোর্সের মধ্যে। এখানে আপনারা তো জানেনই কোর্স ফিসে 4,000 টাকা। আসলে 4,000 টাকা এই কোর্সটা হয় না, আপনি যেখানেই যান 10,000 15,000 টাকার উপরে হয়। সো আমি তো আসলে কোর্স ব্যবসা করার মানে ওইটা নিয়ত নাই। আমার টার্গেট আমি কিছু ছেলে মেয়ে তুলবো আমার আন্ডারে। এটাই হচ্ছে আমার ভালো লাগার দিক থেকে আর কি ক্লাসগুলো করানো। যে আমি যে সময়টা বসে থাকি শুয়ে থাকি, ওই সময়টা রেস্ট না নিয়ে আমি যদি এখানে ক্লাসের মাধ্যমে আড্ডা আড্ডা দিই, আমার তো কথা বলারও মানুষ নেই, এরকম একটা অবস্থা যে কথা বললেও আমার ভালো লাগে। এই জন্য এত কম ইয়ার মধ্যে আমি আর কি শেখাচ্ছি সবাইকে। সবাইকে বলতে এখানে তো আমার কোর্সে 5-10 জনের বেশি আমি কোনো ক্লাসে নেই না। সাধারণত আপনারা খেয়াল করবেন সেইটা, যে 5-10 জনের বেশি নেই না, কারণ
অতগুলা স্টুডেন্ট নিয়ে আমি কি করব? আমাকে তো বোঝানো লাগবে, বা আপনারাই তো প্রশ্ন করতে হবে আমাকে। প্রশ্ন যদি না করেন শিখবেন কি? যাই হোক, এখন আমি যদি আসি, এটা তো বুঝছেন যে এটা একটা সফটওয়্যার, হ্যাঁ? এইটার মাধ্যমে আমরা ডিজাইন করব। আর হচ্ছে আমাদের রোড ম্যাপের মধ্যে বেসিকে আমরা কি শিখবো জানেন? ডিজাইনের মৌলিক ধারণা, যে ডিজাইনটা কি, ডিজাইন কিভাবে তৈরি হচ্ছে, এগুলা শিখবো। ডিজাইনের টুলের পরিচিতি কি, এই যে বললাম, এই যে এগুলা টুল, এগুলার পরিচিত হবো আমরা, এগুলার সাথে কিভাবে কাজ হচ্ছে সেগুলা দেখবো। টুল না শিখলে তো আপনি ডিজাইন করতে পারবেন না। দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা বললাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার থাকবে প্রফেশনাল সফটওয়্যার ক্ষেত্রে। এটা কিন্তু পেইড সফটওয়্যার, আপনারা জানেন, এটা কিন্তু পেইড সফটওয়্যার। এটা অ্যাডোবিকে টাকা দিয়ে, প্রায় মান্থলি একটা কস্ট দিয়ে আমাকে এই সফটওয়্যারটা কিনতে হবে। কিন্তু আমরা হচ্ছে এটা ফ্রি চালাবো। কিভাবে ফ্রি চালাবো সেটাও আমি দেখাবো আপনাদের। আপনারা যখন এই অ্যাপে ইনস্টল করবেন, করার পর ঢুকবেন, তখন দেখবেন এই অ্যাপটাতে আপনাকে ঢুকতে দিবে না, টাকা চাবে, ডলার পেমেন্ট করতে হবে, তারপর ঢুকতে দেবে। কিন্তু আমরা ওই ডলারটা পেমেন্ট করবো না, আমরা ক্র্যাক ভার্সন ইউজ করবো। সেটার অপশন মানে একটু আমরা ট্রিক খাটাবো ওখানে। ওই ট্রিকের মাধ্যমে আমরা হচ্ছে সফটওয়্যারটা ফ্রি ইউজ করব। এটা গেল। তারপর ফাইল সেভ এবং এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট কিভাবে করব সেগুলো দেখাবো। তারপর প্রফেশনাল ডিজাইন তৈরির প্রক্রিয়া, যেমন ডিজাইনের লেআউট কিভাবে তৈরি করবেন, ডিজাইন ভেরিয়েশন গুলো কিভাবে তৈরি করবেন, ফাইল সাইজ নির্ধারণ কিভাবে করবেন। তারপর একটা ডিজাইনের সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, প্রসেসটা থাকে, এটা দেখাবো তো অবশ্যই। এখন আসি, যদি এগুলা নিয়ে, কিন্তু এগুলা সবগুলো কিন্তু, এই যে দেখেন, সবার লাস্টে যদি আমি দেখাই, এটা কিন্তু ব্র্যান্ড গাইডলাইন বুক। একটা কোম্পানির একটা বই তৈরি হবে 20 পেজের বা 25 পেজের। আপনাকে তো এমনি এমনি 15-20 হাজার বা 40 হাজার টাকা এমনি এমনি দিবে না একটা প্রজেক্টের জন্য। তার ভিতরে তো এলিমেন্ট থাকতে হবে, কাজ করতে হবে। সেই একটা বই তৈরি হবে সবগুলা দ্বারা। যে একটা মেইন কিন্তু থাকবে কি জানেন? কোম্পানির ব্র্যান্ডিং, মানে লোগো। ওই লোগোটার ভিত্তি করে কোম্পানির ভিশন এবং মিশনটা আপনাকে তৈরি করে দিতে হবে। যদিও কন্টেন্ট গুলা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। আমি আমার ক্লায়েন্টের কাজগুলো, মানে দুই একটা ক্লায়েন্টের কাজ আপনাদের দেখাবো, যে আসলে ক্লায়েন্ট কি চাইছে, আমি কি ডেলিভার করছি। তাহলে আরো ক্লিয়ার হবেন। এটা কখন দেখাবো জানেন? যখন হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডলাইনে চলে যাব, মানে মেইন অ্যাডভান্স লেভেলের কাজে চলে যাব তখন। কারণ এখন দেখালে কিচ্ছু বুঝবেন না। এখন এই যে এই মানে গাইডলাইন যেটা ব্র্যান্ডিং এর, ওইটার কালার প্যালেট সম্বন্ধে আমরা জানবো, যে প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি, কালার সবকিছু, কালারের এ টু জেড আমরা ওখান থেকে জেনে নেব। তারপর টাইপোগ্রাফি, একটু আগে বললাম যে টাইপোগ্রাফি কিন্তু ব্র্যান্ড গাইডলাইনের অন্তর্ভুক্ত। এই যে সেই টাইপোগ্রাফি, টাইপফেসের পরিচিতি, টাইপ মানে একটা ওয়েবসাইট বা একটা মোবাইল অ্যাপ্লিকেশনে টাইপোগ্রাফি গুরুত্বপূর্ণ অনেক, বুঝছেন? এখন ওই টাইপোগ্রাফি বা একটা টাইপফেস, যেটাকে আমরা টাইপোগ্রাফি বলি, ওই ফন্টগুলার কি সাইজ কোথায় ব্যবহার করতে হবে। কারণ ওয়েবসাইটে যখন দেখবেন যে হেডার আছে, সাব হেডার আছে, হ্যাঁ, প্যারাগ্রাফ সাইজ আছে, এগুলো আপনাকে তৈরি করে দিতে হবে, যে আপনার এই ফন্টটা কোন কোন সাইজে সামঞ্জস্যপূর্ণ হবে। তারপরে আইকনোগ্রাফি, ওই যে বললাম আইকনোগ্রাফি আছে, আইকনোগ্রাফিটা ব্র্যান্ড স্টাইল গাইডলাইনের মধ্যে থাকবে। যা দিয়ে একটা ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপ্লিকেশন আপনার যে আইকনগুলো দেখেন, ওই আইকনগুলো কোনো না কোনো ব্র্যান্ড গাইডলাইন ডিজাইনার কিন্তু তৈরি করছে। তারপরে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন। সোশ্যাল মিডিয়া কিট বলতে বোঝায় কি জানেন? যেমন মনে করেন ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, ফেসবুক, ইউটিউব সবকিছুর কিন্তু ব্যানার থাকে। ওই ব্যানার কিন্তু ডিজাইন করতে হবে। কারণ ওইটা ওই কোম্পানির ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে। কারণ কোম্পানির সোশ্যাল মিডিয়া থাকবে, তাই না? ওই সোশ্যাল মিডিয়ার আপনার হচ্ছে ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে প্রোফাইল ডিজাইন, এগুলো তো থাকতে হবে। ওইগুলা সাইজ আছে। একেকটা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল বলেন বা ব্যানার বলেন, একেকটার কিন্তু একেকটা সাইজ থাকে, হ্যাঁ? সো এটা থাকবে। তারপর হচ্ছে আমি যদি বলি স্টেশনারি ডিজাইন, হ্যাঁ? স্টেশনারি ডিজাইন ওই যে একটু আগে বললাম, দেখেন এখানে এই যে বিজনেস কার্ড, তারপর হচ্ছে লেটার হেড, তারপর ইনভলভ ডিজাইন থাকবে, আইডি কার্ড, এই যে আইডি কার্ড থাকবে, আরো অনেক কিছু থাকবে, যেমন বিজনেস কার্ড, লেটার হেড, ইনভলভ ডিজাইন, আইডি কার্ড, ফোল্ডার ডিজাইন, অনেক কিছু থাকবে। এখানে আরো আছে, এখানে আরো আছে, যেমন টি শার্টও কিন্তু আছে। সো এখানে সবকিছু হয়তো বা লেখা হয়নি, স্টেশনারি ডিজাইন, এগুলো আপনাকে বোঝাবো, আস্তে আস্তে বোঝাবো সবকিছু। তাহলে এই যে সবগুলো নিয়ে আরো কিন্তু আছে এখানে, এগুলো কিন্তু শেষ না, আমি এক্সাম্পল জাস্ট এখানে দিচ্ছি, কিন্তু এগুলাতে আরো অনেক কিছু আছে। যেমন আমি যদি আমার পূর্বের ক্লাসটা ওপেন করি, আমার ব্যাচ 7 যেটা, ওইটাতেও কিন্তু ব্র্যান্ড গাইডলাইনের কি ক্লাস হয় ওইটার মধ্যে। ওই যে ব্যাচটা, ওরাও কিন্তু ব্র্যান্ড গাইডলাইনের ব্যাচ। ওইটা যদি ওপেন করি তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে হিউজ কিছু আছে। এখানে যা দেখাচ্ছে এখানকার চাইতেও অনেক কিছু, এখানে এক্সপ্লেনেশন সহকারে প্রত্যেকটা অপশন ওখানে খোলা। তাহলে আমাদের সবগুলা মিলে এই যে এরকম বই তৈরি হবে একটা করে। সেই বইটা আপনি পিডিএফ আকারে ক্লায়েন্টকে ডেলিভার করবেন, আর ক্লায়েন্ট ওইটা ডাউনলোড করে নিয়ে কোথায় যাবে?
প্রিন্ট করতে যাবে, একটা বই তৈরি করে নেবে ওটা দ্বারা, বা ওরা পিডিএফ দ্বারা প্রেজেন্টেশন করতে পারবে যে আমার এটা পিডিএফ আছে বইয়ের। ওরা যখন ক্লায়েন্টের কাছে যাবে বা হচ্ছে ওদের কোম্পানির প্রেজেন্টেশন করবে, তখন কিন্তু এই ব্র্যান্ড বুকে তৈরি মানে ব্র্যান্ড বুকটা লাগবে। এই ব্র্যান্ড বুকের সাহায্যে ওদের কোম্পানির এ টু জেড ওনারা বোঝাইতে পারবে। বা একটা কোম্পানির জন্য, ওদের ধরেন একটা কোম্পানি আছে, কোম্পানিটার জন্য হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবে, ওই ওয়েবসাইট ডেভেলপারকে এই ব্র্যান্ড বুকটা ওরা দিয়ে দেবে। তখন আর ওই ক্লায়েন্টকে ওই ডেভেলপার কখনো প্রশ্ন করতে পারবে না যে আপনার কি লাগবে না লাগবে। এই ব্র্যান্ড বুকের মধ্যে কালার প্যালেট, টাইপোগ্রাফি, এ টু জেড লোগো, সরি, এ টু জেড কিন্তু থাকবে। তাহলে কি হচ্ছে, এর মাধ্যমে সময়টা বাঁচতেছে। তারপর যদি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, যেমন হচ্ছে মনে করেন যে দারাজ একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, দারাজের ওয়েবসাইটও আছে। এইরকম বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো অনলাইন বিজনেস করে, যেমন Amazon.com, Alibaba.com, এগুলা এর মতো বড় বড় প্ল্যাটফর্ম যারা আছে, তারা কিন্তু ব্র্যান্ড গাইডলাইন বুক ইউজ করে। কেন ইউজ করে? ওই যে গিয়ে আবার এক্সপ্লেনেশন করতে হবে না, আমি ওয়েবসাইট তৈরি করতে যাব, ওখানে গিয়ে আবার এক্সপ্লেনেশন, আবার মোবাইল অ্যাপ তৈরি করতে যাব, ওখানে গিয়ে এক্সপ্লেনেশন। সো এগুলা থেকে বাঁচতে ওরা ব্র্যান্ড গাইডলাইন বুক ইউজ করে, যাতে করে যে কোনো প্রেজেন্টেশনে ওরা এই বইটা দিতে পারে বা পিডিএফটা দিতে পারে, তাহলে ওদের আর ওইখানে প্যারা হবে না। সো এটাতেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা আশা করি কোর্স রোডম্যাপটা আপনারা বুঝতে পারছেন যে কি হবে কি না হবে। আর এইটার সাথে পরিচিত হইলেন যে ফাইবার একটা মার্কেট প্লেস, কি যে মার্কেট প্লেসে আপনারা আপনি যে ডিজাইন পারেন এটা হচ্ছে সেল করবেন, ডিজাইনটা সেল করবেন। এখানে ক্লায়েন্ট আপনার থাকবে। আর আউটসাইড ক্লায়েন্ট কিভাবে হান্টিং করবেন সেটাও আমি দেখাবো, যে আউটসাইড ক্লায়েন্ট, কিন্তু আউটসাইড ক্লায়েন্ট হান্টিং করলে ওইটা অনেক প্যারা হবে। আর আপনার হচ্ছে একটা আপনার যে আপনি যে ফ্রিল্যান্সার হবেন, আপনার যে একটা আইডেন্টিটি, এই আইডেন্টিটিটা কিন্তু তৈরি হবে না, তাই না? কারণ এখানে আপনি যখন কাজ করবেন নতুন অবস্থায় নিউ সেলার থাকবেন, তারপর আস্তে আস্তে লেভেল 1-এ চলে যাবেন, লেভেল 2-তে চলে যাবেন, দেন টপ রেটেড সেলার হবেন। এটা কিন্তু আপনার একটা আইডেন্টিটি যে আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার, লেভেল 2 ফ্রিল্যান্সার, লেভেল 1 ফ্রিল্যান্সার, এমন কিছু। কিন্তু যখন আউটসাইড মার্কেট প্লেসে কাজ করবেন তখন আর কিন্তু এগুলা থাকবে না। তখন আপনি 100টা যদি ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, আপনার কিন্তু ভ্যালু নেই, আপনার কিন্তু আইডেন্টিটি নেই। কিন্তু এখানে কিন্তু আপনার আইডেন্টিটি আছে, যে আপনি একজন ফ্রিল্যান্সার, সেটা আইডেন্টিটি পাচ্ছেন এখানে। সেটা হোক আপওয়ার্ক, সেটা হোক fiverr.com, সেটা হোক freelancer.com বা 99 ডিজাইনের মতো মার্কেট প্লেস।